আলোচনার শুরুতে আমি যে কথাটা বলতে চাই, এটা কি? এটা কি লাঠি? এটা পাশায় বলে কি হয়? আগুন হয়। এই লাঠিটা কিসে পরিণত হয়? পাশা গরম হয় না? এটা যদি আগুন না হয় তো পাশা গরম হয় কেন? তারপরে যদি আগুনে কিছু পড়ে লাল হয় তো পাশাও কি হয়? তাহলে এই লাঠি পাশায় বললে কি হয়? শুরুতে এটা বলার কারণ হলো, গতকাল বারবার বলেছিলাম আমাদের বেশি মানুষ দরকার নেই। আমি আমাদের ডক্টর মেহেদী হাসান ভাইকে ফোন করেছি যে আপনি একটা পোস্ট দেন, বারবার এটা বুঝান, আমার এখানে লোকজন আসার দরকার নেই, বারবার আপনারা পোস্ট দিয়ে দেন। তারপরে আরো অনেককে আমি ফোন করেছি যে আমাদের এখানে লোকজন দরকার নেই। আমি লাইভে বলতেছি, হয়তো তারা লাইভ বড় লাইভ হওয়ার কারণে বুঝতেছে না। তারপরে অনেকে এসেছে আমার অপরিচিত, এসে তারা বারবার সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। খেলা যখন জমে যায় তখন তো গলাবাজি সবাই করতে পারে, খেলা আগে খেলা জমাও, তারপর নিজেরা করো। আমরা খেলা জমিয়েছি, খেলা শেষ পর্যন্ত আমরাই নেবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আমরা অনুপস্থিত থাকলে গাজীপুরের কৃতি সন্তান আহমদ সাদিকুর রহমান ভাই আছেন, তার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কিন্তু যদি অপরিচিত কেউ এসে গতকাল যা হয়েছে, আমি সেটা পুনরাবৃত্তি করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকে আর মুখে বলা হবে না। এই লাঠি আমার নিজের হাতেও যেমন আছে, আমাদের ভলান্টিয়ারদের হাতেও আছে। বরগুনায় আমরা এমন ভাবে কন্ট্রোল করেছিলাম জনগণকে, প্রশাসন বলেছিল যে 20 জনের বেশি তারা জানাজা পড়তে দেবে না, হট্টগোল হবে। সেখানে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আমার পাশে দাঁড়িয়েছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, তার নেতৃত্বে আমরা সেখানে কন্ট্রোল করেছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন না? প্রশাসনও কেঁপে উঠেছিল, এরা ট্রেনিং প্রাপ্ত না, কিছুই না, তাৎক্ষণিক বায়াত নিয়ে তাৎক্ষণিকভাবে কিভাবে করলো, তারা যাওয়ার সময় আমাদের প্রশংসা করে গেছে। তো শৃঙ্খলার দায়িত্ব আমাদের না, প্রশাসনের। কার? প্রশাসনের এসেছিল আমাদের এখানে, এসে বলতে দেখেন বিশৃঙ্খলা যেন না হয়। আমি স্পষ্ট বলেছি দায়িত্ব আপনার, এখানে যেন বিশৃঙ্খলা না হয় দায়িত্ব কার? প্রশাসনের। সভা সমাবেশ মিটিং মিসিং করা, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা কি অন্যায়? আমরা মিটিং এর ঘোষণা কি গোপনে দিয়েছি? গত রাতে দিয়েছি না? এখানে যে আজকে প্রোগ্রাম হবে এটা কি প্রশাসন জানে না? প্রশাসন যে আমাদেরকে সতর্ক করে যায়, তারা যদি কোনো আশঙ্কা করে, তারা এইখানে 10 জন 20 জন 30 জন পুলিশ দিল না কেন? দিছে, দেখেন দেখেন, তাকান ক্যামেরা গুলো ঘুরান। এই যে এখানে কোনো লোক দেওয়া হয় নাই, আমি মনে করি এটা তাদের দুরভিসন্ধি। তারা চাচ্ছে এখানে একটা হট্টগোল ঘটুক। আমি প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জানিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের সবার সামনে আবার আরেকবার লাউডলি জানিয়ে দিতে চাই। সেটা হলো, তাদেরকে আমরা বলেছি বিশৃঙ্খলা দমনের দায়িত্ব আপনাদের, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আমরা নই, আমরা সাধারণ জনগণ। হ্যাঁ, আপনি যেহেতু বলতেছেন সহযোগিতা করতে, যে সহযোগিতা করার জন্য লাঠি নিয়ে আসছে, তাহলে এই লাঠির ব্যবহার যদি হয় এটা প্রশাসনের অনুমতি ক্রমেই হচ্ছে, কারণ তারা বলেছে শৃঙ্খলা রক্ষা করতে। এখন যদি মুখে বলে না হয়, লাঠির প্রয়োজন হয় শৃঙ্খলা রক্ষার জন্য, ব্যবহার হবে। এর বিষয়ে কারো দ্বিমত আছে? কার দ্বিমত আছে চলে যান। পরে আবার বলতে পারবে না বিক্রমপুরী এখানে মব মারাইছে। মব মারানি উপদেষ্টাদের আমরা গণি না। নাটক কম করো, কেউ জেনজি বলেছে, ওইটা আমরা শিখেছি ওদের কাছ থেকে। এখন আমরাও ওইটা বলি, ওই জেনজির ভাষাই বলি। মব মারানিদের আমরা 2 পয়সার দাম দেই না। মব মারানিরা তৌহিদি জনতা থেকে হাত গুটাই নিছে। তৌহিদি জনতা থেকে মব মারানিরা কি করছে? হাত গুটাই নিছে। এই জন্য মব মারানি উপদেষ্টাদের আমার পায়ের জুতার যে ধুলা, এইটুকু মূল্য আমি তাদের দেই না, যতদিন না তারা তওবা করবে। কারণ এই জুলাই আন্দোলনে তৌহিদি জনতার লাশের সংখ্যা ছিল 99টা, 2-1টা এদিক ওদিক হইতে পারে। 100টার মধ্যে 99টাই ছিল কি? তৌহিদি জনতা। তৌহিদি জনতার লাশের উপরে সিংহাসন বানাইছে, বলে তৌহিদি জনতা থেকে হাত ঘুরে নিলাম। কেন? তসলিমা নাসরিনের বইয়ের বিরোধিতা কেন করলো? এই জন্য কি জুলাই আন্দোলন হয়েছে? যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে নিতে যাচ্ছি না। এজন্য সাবধান করে দেই, আমি শুধু কথা বলতেছি না, আমি প্রত্যেকটা চোখের দিকে তাকাচ্ছি। চোখের অভিব্যক্তি দেখে আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ, এটুকু জ্ঞান যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। তোমরা আমাকে যত পাগল ছাগলই মনে করো না কেন, সাইকো মনে করোই না কেন, আমার আচরণ খাকি পোশাকধারীদের দেখলেই চেঞ্জ হয়। এর কারণ হলো, আয়না ঘরে গিয়েছিলাম যখন, সব ধরনের খাকি পোশাকধারীদের আসল রূপ আমি দেখে এসেছি। এখনো তাদের আচরণ পরিবর্তন হয় নাই। তাদের আচরণ পরিবর্তন হইলে আমরা এমনি সুস্থ হয়ে যাব। তাছাড়া যদি আমি সাইকোই হয়ে থাকি, আমার আয়না ঘরে হাসিনা নিয়ে সাইকো বানাইছে।
এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল আমাকে চিকিৎসা দেওয়া। যদি তারা আমাকে আসলেই কি মনে করে, তারা বলে দেয়, নির্দেশনা দিয়ে দেয় সাইকোর প্রোগ্রাম কভার করবেন না, মিডিয়াকে বলে দেয় এলো সাইকো, এর প্রোগ্রাম কভার করবেন না। আমাকে সাইকো বানিয়েছে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, আয়না ঘরে রেখে, এবং কারাগারে আমাকে এত বেশি নির্যাতন করা হয়েছে, আয়না ঘরের চেয়ে বেশি। ফাঁসির কন্ডেম সেলে আমাকে বছরের বেশি রাখা হয়েছে। তো এখন এই ইন্টারিম যদি আমি তাদের বাসায় সাইকো হয়ে থাকি, যেহেতু হাসিনা বানাইছে, তোমরা জুলাই পরবর্তী সরকার, তোমার কি দায়িত্ব ছিল না আমাকে চিকিৎসা দেওয়া? তোমরা কি চিকিৎসা দিয়েছ? তাইলে আমি যদি সাইকো হয়ে যাই, দায়ভার তোমাদের, আমার না। এবার বলি, আমি ছিলাম ময়মনসিংহ এক প্রোগ্রামে, কিশোরগঞ্জে জসিমউদ্দিন রহমান সাহেব প্রোগ্রাম ছিল, ওটা শেষ করি ময়মনসিংহ আরেকটা প্রোগ্রাম, ওখানে গিয়েছি মাগরিবের পর প্রোগ্রাম। আসরের একটু আগে দেখছি ফেসবুকে একটা আমাকে বারবার মেনশন দেওয়া হচ্ছে মাওলানা আনিসুর রহমান ভাইয়ের পোস্টে। পরবর্তীতে ওনার সাথে আমার কথা হয়, উনি বলতেছেন, ভাই আমরা এখানে খুব একটা সমস্যার মধ্যে আছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, সেরকম সাড়া পাচ্ছি না। নিজেকে আমরা যখন থানায় যাই, থানায় যাওয়ার পরে আমাদেরকে মনে হচ্ছে আমরা এতিম, আর আমরা এতটা দুর্বল হয়ে গেছি, ওনারা আমাদেরকে মানুষে মনে করতেছিল না। তো লাস্টে আমি চিন্তা করলাম যে এখানে যদি বিক্রমপুরী ভাই আসতো তাহলে হয়তো আমাদের একটু উপকার হইতো। তো উনি যখন আমাকে আসতে আমন্ত্রণ করেন, তখন আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করে এসেছি। ওইখানে তিনি ভাইদের আমি বুঝাইছি, এই প্রোগ্রামের উদ্দেশ্যই তো দিনের সৈনিক তৈরি করা। এখন যখন দিনের টাকা আসছে, এখন আমাদের কি করা দরকার, এই মুহূর্তে কি দরকার নাই, প্রোগ্রামটা স্থগিত রাখি, ওখানে যাই। তো তাদের কাছ থেকে বিদায় নিয়ে প্রোগ্রাম না করে আমি ওখান থেকে ব্যাক করেছি। আমি আসলাম, আমি আসার মুহূর্তে ভাইকে আমি একটা পরামর্শ দিয়েছিলাম, এটা আপনার জানা দরকার, এই ধরনের ট্র্যাপে আপনারাও করবেন। ভাইকে আমি পরামর্শ দিলাম, আমি যখন পোস্ট দেব, পুলিশ কিন্তু দ্রুত তাড়াহুড়া করে একটা মামলা লেখার চেষ্টা করবে। যদি মামলা লেখে, আর না লেখলে তো লিখলই না, আপনি ওইখানে থাকবেন, আমি আসা পর্যন্ত ওটাকে স্থগিত রাখবেন। আমি দেখবো এজারটা পরে, এজারটা ঠিক আছে কিনা, কারণ ওনারা তো আইন কানুন নিয়ে কাজ করে না, আমরা টুকটাক করতে করতে কিছুটা শিখছি। তো উনি অনেকক্ষণ ওখানে থাকার পরে আমিও জ্যামে পড়ে গেছি। ভাই আমাকে রিসিভ করতে যায় কিছু সময়ের জন্য, যে উনি কালিয়াকৈর থানা থেকে আমাকে রিসিভ করতে আসছে গাজীপুরে একটা কার কিনতে করে। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানি আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাকে সুপেয় সুমিষ্ট ঠান্ডা পানি পানের তৌফিক দিয়েছেন, এবং আমার গুনাহের কারণে এই পানিকে তিক্ত, লবণাক্ত এবং বিষাক্ত করে দেন নাই। তো আমি বলছিলাম যে আমার ভাই বলার পরে আমি আসতেছি, বললাম যে এজারটা লেখা, আমি আসলে যেন মেয়ের মা বা মেয়ের বাপ এজারে কি করে, সাইন করে, আমি আসার আগে যেন করে না, আপনি এটা বাস্তবায়ন করেন। উনি বলেন ঠিক আছে। পরবর্তীতে উনি ভাবছেন রাস্তা চিনবো কিনা, উনি একটু আমাকে আগে নিয়ে আসতে গেছে। এইটুকু সময়ের মধ্যে পুলিশ তাড়াহুড়া করে মেয়ের মাকে বাদী বানিয়ে একটা সাইন নিয়ে ওকে পাঠাই দিয়েছে। কোথায়? কোর্টে পাঠাই দিয়েছে, ওই ধর্ষককে কোর্টে পাঠিয়ে দিয়েছে। দর্শক কিন্তু গ্রেফতার করছে ওরা মৌখিক অভিযোগের ভিত্তিতে। যখন 2 মাস পরে আবার বিচার কেন চাইবে, এই কারণে আক্রমণ হয়েছে। এই আক্রমণ হওয়ার পরে কিন্তু ঘটনাটা ভাইরাল হয়েছে। হালিস ভাই তো বলছেন এই কথাটা, আমাদের লাইভ গুলো দেখবেন, বিস্তারিত বলার এখন সুযোগ নেই। তো আক্রমণ হওয়ার পরে মূলত কি এই ঘটনাটা ভাইরাল হয়। 2 মাস পরে যখন মেয়ের মার উপরে কি হয়, আক্রমণ হয়, এবং মেয়ের মাকে ফোনেও কি এই জয় নিজেই বলে, তোকে যেভাবে দর্শন করছি, তোমার মেয়েকে যেভাবে করছি তোকে ওইভাবে কর, এই একই দর্শক, নাউজুবিল্লাহ। তো আমি যখন আসি, এসে দেখি যে এজার লেখা কমপ্লিট হয়ে গেছে। এজার লেখা কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি একটু সারমর্ম বলি আপনাকে। আমি দেখলাম এজারে অসংখ্য ভুল। জয়ের বয়স দেওয়া হয়েছে 20। আপনারা তার টিকটকের ভিডিও দেখছেন না, তার বয়স কি 20 বলে? আপনাদের অভিজ্ঞতা কি বলে তার বয়স 20 হবে? তার বয়স 20 হবে?
এই দেখেন জনগণ যারা তার টিকটক দেখেছে, একটা ভিডিও দেখছেন না, যে সে একটা ভিডিও ছাড়ছে মুসলিম হেজাবি মেয়েদেরকে নিয়ে, যে মধু মধু রসমালাই রসমালাই, সে মুসলিম মেয়েদেরকে কি মনে করে? রসমালাই, নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা ভিডিওতে কিভাবে সে মুসলিম মেয়ে রেপ করে নিয়মিত, অন্যদেরকে ট্রেনিং দিচ্ছে ওই ভিডিওতে, অন্যদেরকে শিখাচ্ছে আমার মতো তোমরা এইভাবে ভিডিও করবা, মানে রেপ করবা। সে একটা রেপিস্ট না, শুধু রেপিস্টের ট্রেনার। অন্য রেপিস্টে সে কি দেয়? তো এরপর তার মদ খাওয়ার ভিডিও, সে ইন্ডিয়া নিয়মিত যাচ্ছে আসছে। 20 বছরের একটা ছেলেকে ইন্ডিয়া এত গুরুত্ব দেওয়ার কথা? ওখানে জয় শ্রীরাম পার্টির সাথে সে প্রোগ্রাম করে এখানে আসে, সেগুলো বুক ফুলিয়ে প্রচার করে। আবার সেদিকটা নিজেকে মজিদবাদী দাবি করে, তার টিকটক আইডিতে সে লেখে আওয়ামী লীগ আবার ফিরবে। এগুলো ওপেনলি সে চলছে বাংলার জমিনে, এরকম অসংখ্য কুলাঙ্গার আছে। তো যাই হোক, তো এই ছেলেটার বয়স 20 কি হতে পারে? আচ্ছা, তার বয়স দিছে 20। এবার তার মামা, যে অন্তত তার থেকে 10 বছরের বড় হবে না হইল, তার বয়সও দিছে 20। তার মানে মামু ভাই নাকি একই তারিখে জন্ম নিল। কি বিষয়টা এমন হলো না? মামু ভাই না একই তারিখে জন্ম নিচ্ছে, একই ডেটে। মামুরও বয়স 20, ভাগনারও বয়স কি? এরপরে মেয়েটাকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে, দেখেন আপনাদের রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, যে এই মেয়েটা মুসলিম হয়ে হিন্দু পরিবারের সাথে মেলামেশা কেন করেছে। তারা পাশাপাশি দুইটা পরিবার ছিল, দুই পরিবারই ভাড়া থাকে। মেয়েরা 1 বছরের বেশি সময় ধরে ভাড়া থাকে, আর ওই হিন্দু পরিবারটা আসছে 2-2.5 মাস যাবত, বা 3 মাস সর্বোচ্চ হবে, এর বেশি হবে না। এখন ওই লোকনাথ এবং তার বউ ওই বাড়িতে ভাড়া থাকে। লোকনাথের ভাগিনা হলো জয় কুমার দাস, এটা হলো পুলিশের এজারে আছে, আর তার টিকটকে আইডিয়াতে আছে জয় কুমার রায়। তো এই কুলাঙ্গার চাকরির সুবাদে, চাকরি খুঁজতে নাকি আইছে, ওই বাড়িতে থাকতেছিল। এই মেয়েটাকে চকলেট দেয়, এই মেয়েটা একটা ছোট ভাইও আছে, তাদেরকে চকলেট দেয়, বিস্কুট দেয়, বসে বসে লুডু খেলে। এখন আপনারা বলতে পারেন হিন্দুদের সাথে মাখামাখি করছে ওর দোষ। আমি বলি দোষ ওদের না, দোষ তাদের যারা মন্দিরে গিয়ে বলতেছে রোজা আর পূজা এক। এই ধর্ষণে সহযোগী তারাও। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকা নাপাক। পায়খানা যেমন নাপাক, ওখান থেকে দূরে থাকতে হবে। মুশরিকা এমন নাপাক, রাসূল বলেছেন মুশরিকদের যে চুলার ধোঁয়া, তোমাদের চুলার ধোঁয়া যখন আকাশে উড়ে যাবে, তখন উড়ে যাওয়ার সময়ের জন্য দুইটা ধোঁয়া একত্রিত না হয়, এত দূরে থাকতে হবে। আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বাঁচো। তো মূর্তিও যেমন নাপাক, মূর্তি পূজকরাও কি নাপাক। তবে হ্যাঁ, তারা যদি আমাদের দেশ ও ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হয়, তাদেরকে দান সদকা করতে, তাদের উপকার করতে আল্লাহ নিষেধ করেন নাই। যেমন শুকরও তো নাপাক, তাই বলে কি শুকরকে অন্যায়ভাবে মারা যায়? জায়েজ নাই। তার প্রতিও তো দয়া দেখাতে হবে, হবে না? এজন্য তাদের প্রতিও আখলাক দেখাইতে হবে। আর তারা তো মানুষ, আমাদের রক্তের সূত্র আছে আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে, আছে না? কিন্তু এই যে যখন তারা হিন্দুত্ববাদী হিসেবে আমাদের সামনে আসবে, মানুষ হিসেবে আসবে না, তখন তারা কি বলেন? কি নাপাক। এই জয় কুমার দাস নিয়মিত ইন্ডিয়া গিয়ে ইসকন মন্দিরে পূজা দিয়ে আসে, এগুলো সে তার টিকটক আইডিতে এগুলো পোস্ট করেছে। তো এই নাপাক এর সাথে যে মেয়েটা ওঠা বসা করেছে, এই মেয়েটা মাত্র তাইসিরুল মুক্তাদিতে পড়ে, মানে মাদ্রাসায় যে ভর্তি হবেন না, বলতে দেন, আমি জানি তো মাদ্রাসায় যে ভর্তি হতে হয়, ভর্তি হওয়ার জন্য এটা প্রাথমিক ক্লাস আছে, মানে যেটা কোনো ক্লাসই না, মাদ্রাসায় ভর্তি হওয়ার উপযুক্ত হওয়ার জন্য একটা ক্লাস, এটাকে বলে তাইসিরুল মুক্তাদি, মানে প্রাথমিক শিক্ষা। এটা কি প্রাইমারি লেভেল থেকে ধরলে সর্বোচ্চ 5, এর উপরে যাওয়ার সুযোগ নেই, বরং এটা 5-এরও নিচে। এর শিক্ষা দেখলে আপনারা বুঝবেন যে এটা 5-এরও কি। তাহলে একেবারে প্রাথমিক লেভেল, 0 লেভেলের একটা শিক্ষার্থী, সে ধর্ম সম্পর্কে কি জানে? তার মা বাবা তো ওই সকল বয়ান দ্বারা প্রভাবিত, সেকুলারদের ইমান বিধ্বংসী বয়ান দ্বারা প্রভাবিত, যে ধর্ম যার যার, উৎসব সবার। আপনারাই বলেন এগুলো, এখন ওই উৎসবে গিয়ে ধর্ষিতা হইলে তখন আমরা বলেন যে গেল কেন, এটা বিচারিত হয়ে গেল না? আপনারাই বলেন ধর্ষণ, যারা বলে এই যে রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট, তাদের অনুসারীরাই দেখতেছি বলতেছে গেছে কেন? তোমরা যখন বলো রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট, যাবে না কেন? এপিট আর ওপিট হলে তো যাবেই। এই জন্য এই ধর্ষণের দায় দায়িত্ব শুধুমাত্র ধর্ষকের উপর না, যারা রোজা আর পূজাকে এক বানায় তাদের উপরে দায় দায়িত্ব আছে না?
এরপরে আসেন, মেয়েটা এভাবে মেলামেশা করতে করতে ওরা চালাকি করে লোকনাথ বাসাটা চেঞ্জ করলো, কারণ ওইখানে রেখে তো দীর্ঘদিন দর্শন করা যাবে না। মেটিকুলাস প্ল্যান সাজিয়ে তারা ওখান থেকে বাসা চেঞ্জ করে আরেক জায়গায় নিয়ে গেছে। এখন ওই লোকনাথের বউ এই মেয়ের মায়ের যে মোবাইল আছে, যেটা ওনারা গার্মেন্টসে চলে গেলে ওটা বাসাই থাকে মোবাইলটা, ওইখানে ভিডিও কল দেয়। মেয়ের মাও দেখছে, মেয়ের বাপও দেখছে। এখন কথা বলে কে? লোকনাথের বউ। আন্তরিকতা মনে করেছে, এটা স্বাভাবিকভাবে ওনারা নিয়েছে। তো এই বাসা ছেড়ে দেওয়ার 1 সপ্তাহ 10 দিন পরেই মেলায় নিয়ে যাওয়ার নাম করে, যে মেলা হচ্ছে, এই মেলার কারণে অসংখ্য মানুষ আপনার ভার্জিনিটি নষ্ট করতেছে। এই যে মেলা, কালকে আমি ওসিকে জিজ্ঞেস করেছি, এই মেলার কি অনুমোদন কেউ দিয়েছে? ডিসি দিয়েছে? বলছে না। কোন রকমের কাগজ আছে? এত বড় একটা মেলা করতেছে, এত 1 মাস 1.5 মাসে বেশি হয়ে গেছে, তো বলতেছে না। আমি তাহলে এখনো আছে কিভাবে? বলে চেষ্টা করতেছে উচ্ছেদ করার। কেমন চেষ্টা করতেছে তোমরা? হেফাজতের এক রাতে লক্ষ লক্ষ মুসল্লিকে তোমরা কানে ধরে পাঠাই দিলা, পাশায় লাথি মেরা ছেড়া পারলা। আর এখানে কেন পারো না? এখানে পায়ে জোর থাকে না লাথি মারা, এখানে আসলে পা অবশ হয়ে যায় না। আমরা বুঝি কি এগুলো কে কত খেয়েছ? এই মেলার লোকেরাই বলে বেড়াচ্ছে যে 1 কোটি টাকা দিয়ে বসছি, এমনি উঠে যাবো। তার মানে তোরা খাইছ থেকে তোরা উঠতে পারছ না। এখনো মেলা উচ্ছেদ করতে যে ব্যর্থ, ওরাই তো খাইছে, সরষের মধ্যেই তো ভূত। যাই হোক, এই মেলার কারণে আমার বোন দর্শিতা হয়েছে। আমার মেয়ে, ও তো আমার বোনের বয়সী না, আমার মেয়ে বয়সী। আমার মেয়ে আশামণি দর্শিত হয়েছে কেন? এই মেলার কারণে। এই মেলায় আনার কথা বলে তাকে ঘর থেকে নিয়ে আসছে। এই ধরনের মেলায় এনে মেলায় আনার কথা বলে তাকে নিয়ে গেছে লোকনাথের নতুন যে বাসা, সেই বাসায় নিয়েছে। আমি মেয়েটার সাথে কথা বলেছি, ভিডিও আছে আমার কাছে। আমার লজ্জা লাগছে, আমি পোস্ট করতে পারিনি এখনো। এটা 3-4 দিন আগের ভিডিও। পুলিশ তাকে ফরেন্সিকের নাম করে কোর্টে নিয়ে ওই গাইনি বিভাগে নিয়ে আটকে রাখছে। আমাকে ঢুকতে দেয় না, যে গাইনি বিভাগে ঢুকতে পারবে না পুরুষ মানুষ। মানে আমরা যেন ভিকটিমের সাথে কথা বলতে না পারি। এরপরে পুলিশের ভেরিফাইড থেকে যাতে ভিকটিম বেলেন ভালোভাবে দিতে পারে, ভিকটিম আমাদের কাছে থাকলে তো আমরা তাকে জিজ্ঞেস করবো, তথ্য যাচাই করবো। এই জন্য ফরেন্সিক যেখানে 1-2 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, বুধ গেল, বৃহস্পতি গেল, শুক্র গেল, শনি গেল, রবি গেল, সোম গেল, আজকে মঙ্গলবার, এখনো পর্যন্ত ফরেন্সিক কমপ্লিট হয় নাই। 1 সপ্তাহ হয়ে গেছে। এতদিন কি লাগে ভাই? না, সাক্ষী নিলাম ডাক্তার, আমি তো হুজুর মানুষ, আমি তো জানি না। তাহলে এই যে দেখেন, এই প্রশ্নটা কেন করছে? যাতে এই তথ্যগুলো আমরা তার থেকে জানতে না পারি। তো যেই দিন এখানে প্রোগ্রামটা হইলো, আমার আসতে দেরি হয়েছে কেন এটা বলি। আগের প্রোগ্রামে আমি চলে গেছি, দেখলাম যে ওরা মনে করবে আমি প্রোগ্রামে থাকবো, ওরা মনে করবে আমি প্রোগ্রামে আসবো, তো ওইখানকার পুলিশ উদাসীন থাকবে। তো আমি কৌশল করে ওইখানে ঢুকে গেছি মেয়ের রুমে। গাইনি বিভাগের সকল মা বোনদের বলছি, দেখেন মা বোন, আমাদের এই মেয়েটার সাথে প্রহসন করা হচ্ছে, সে সঠিক বিচারটা পাচ্ছে না, পুলিশ আমাকে ঢুকতে দিচ্ছে না, আপনারা বিরোধিতা করেন না, আমি একটু ঢুকি। প্রত্যেকটা মা বোন আমাকে স্বতঃস্ফূর্তভাবে ঢোকার অনুমতি, হুজুর আসেন, যতক্ষণ মনে হচ্ছে আপনি তার কথা বলে ইন্টারভিউ নেন। তখন মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার সাথে কিভাবে কি হয়েছে বলো। আমার কাছে ভিডিও আছে, আমি পোস্ট করতে পারিনি এখনো, আমার বিবেকে পারতেছে না কিভাবে পোস্ট করবো। এক কান্নার ভিডিও ট্রমা আমি নিতে পারতেছি না। তো ওইখানে মেয়েটা স্পষ্ট বলতেছে যে আমাকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে ওর বাড়ির কাছাকাছি নিয়ে যায়। তো ও তার ওর বাড়ি চেনে না, তো রাস্তায় নিয়ে জোর করে বোরকা খুলে ফেলতেছিল। তো আমি বাধা দিচ্ছি, সে শোনে নাই। জোর করে কি করে ফেলছে? বোরকা। কেন? কারণ হিন্দু ঘরে যদি বোরকাওয়ালি ঢোকে, আশেপাশের প্রতিবেশীরা সন্দেহ করতে পারে। এই জন্য রাস্তা থেকেই কি তাকে বোরকা খুলতে বলছে। এখানে মেলায় যেতে হলে বোরকা পরে যাওয়া যায় না, মেলায় যেতে হলে বোরকা খুলতে হবে। তারপরে খুলতে চাই, জোর করে বোরকাটাকে খুলছে রাস্তা থেকে। এরপরে ওইখান থেকে নিয়ে গেছে তার কোথায়? বাসার ভিতরে। প্রথম বলে যে, আমি বলছি তোমাকে কে কে অত্যাচার করছে? বলছে আমাকে প্রথম 2 বার জয় অত্যাচার করে। এরপর আমার আর কোনো জ্ঞান ছিল না। আমি ওখানে কয়দিন ছিলাম, আমার জ্ঞান ছিল না। 3 দিন তো মেয়ের মা বাবার হিসাব অনুযায়ী, এই হিসাবটা করছে মেয়ের মা বাবা, তাই মেয়ে জানে 3 দিন। কিন্তু মেয়ের কোনো কি ছিল না যে 2 বার ও করছে। এরপরে কে করছে না করছে আমি কিছু জানি না। এরপরে আমার যখন হুশ ফিরে, একটু হুশ হালকা হালকা, ওরা আমাকে একটা বাসে উঠে দেয়। আমি বাস থেকে নাইমা পানি খাইতে গেছি, পানি খাইতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি। কথা বুঝতে পারছেন? অজ্ঞান হয়ে যখন পড়ে গেছে, তখন মানুষ জড়ো হয়েছে জায়গায়। জড়ো হওয়ার পর এক মহিলা তাকে চিনতে পারছে, এক কাজের বুয়া।
বৃদ্ধ মহিলা। তখন সে শনাক্ত করছে, পরে কয়েক ধরাধরি করে তার বাড়িতে তাকে দিয়ে আসছে। বাড়িতে যখন দিয়েছে, মেয়েটা তার মাকেও চেনে না, মেয়েটা তার বাবাকেও চেনে না, খালি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে, কাউকে চেনে না। বাড়িওয়ালা বলছে বিপদে, যে বাড়ি ভাড়া দিয়েছে টিনের ঘর, চিল্লাইলে তো বাইরে যায়। বাড়িওয়ালা বলতেছে তোমার মেয়ে গুম ছিল, মিসিং ছিল, এখন এই অবস্থা, তো একে নিয়ে তুমি বাড়ি চলে যাও, সুস্থ হইলে নিয়ে আসো। ওই দিক দিয়া ইসকন হুমকি দিচ্ছে, তোকে যেভাবে দর্শন করছি তোর মেয়েকেও, না তোর মেয়েকে যেভাবে তোকে যেভাবে করবো, তোর স্বামীরও শেষ করবো। এই রেকর্ড আছে আমাদের কাছে। গতকাল আমরা এই রেকর্ড আলহামদুলিল্লাহ উদ্ধার করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলেছি না পুলিশ তোমরা সাপ, আমি হলো সাপুরে, এই সাপুরের কাছে ধরা খেতে হবে। আমার বাপ ছোটবেলায় অনেক সাপ ধরতো, আমি আমার বাপের দেখা দেখি সাপ ধরছি, নেটেও আমার বাপের সাপ ধরার ভিডিও আছে। তো আমিও সাপ ধরতাম। যেদিন আমার বাপ হাদিস দেখছে যে সাপ মারতে হয়, ধরতে হয় না, সেদিন থেকে বাপ তওবা করছে, বাপ আমিও ধরবো না, তুমিও ধরো না। কিন্তু সাপ ধরার একটা আলাদা ফিলিংস আছে, এখন পুলিশ তৈরি ওই ফিলিংসটা আমি পাই। এই জন্য রাসূল সাপের সাথে শয়তানকে তুলনা করেছেন, শয়তানের সাথে সাপকে তুলনা করেছেন। সাপের পরে বা সাপের মতো শয়তানের সাথে দৃশ্যমান কেউ যদি থাকে, সে হলো এই খাঁটি পোশাকধারীরা, এই বিভিন্ন বাহিনীর লোকগুলো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যাদের কপালে হেদায়েত নেই, ঐশীর বাবারা যেভাবে ধ্বংস হয়েছে সেভাবে তারা ধ্বংস হয়ে যায়, সন্তানের হাতে তারা নির্মম ভাবে মৃত্যুবরণ করুক। পরিবারকে খাওয়ানোর জন্যই তো এগুলো করে, তাহলে যেন ওই পরিবারের দ্বারাই তারা ধ্বংসিত হয়। সবাই দোয়া করবে। এর আগে তৌহিদি জনতা কিনে দোয়া করছিলাম না, দেখেন নাগেশ্বরীতে দুইটা চিত্র করছে, পরপর দুইটা পড়ছে, পরে এসপি নিজে এসে মাপ চাইছে, এসপি এসে মাপ চাইছে। আমি বলছি আমার একার কাছে মাপ চাইলে হবে না, যখন দেখতে মরা শুরু হয়েছে আমার কাছে এসে মাপ চাইছে। এরপরে গেছে আবার কোথায়, আমি আমার কাছে এলে হবে না, ওই ভিক্টিমের বাড়ি যেতে হবে, ভিক্টিমের বাড়ি যায় মাপ চাইছে, মায়ের কাছে মাপ চাইছে, বাপের কাছে মাপ চাইছে। বলছে আমার ডিপার্টমেন্টের লোক পর্দা আসলে বোঝে না, কারণ আমরা তো জামাত ইসলামের পর্দা দেখি, পর্দা তো চেহারা খোলা যায় মনে করছি, আপনারা যে খাস পর্দাটা করেন এটা আসলে আমরা বুঝি নাই, এই কারণে আমরা কি না বুঝা করে ফেলাইছে। তো ওনারাও মাফ করে দিয়েছে, ওইটা মাফ হয়েছে, কিন্তু আরো কিছু হিসাব কিতাব বাকি আছে। কুড়িগ্রাম যাবো ইনশাল্লাহ, আপনারা সাথে থাকবেন তো, পালাবেন না তো, ঠিক আছে? ওবায়দুল কাদের বলেছিল না তার অনুসারীরা পালাইছে, ওরকম হবে? সেও পালাইছে, তার অনুসারীরাও পালাইছে, ওরকম কি হবে? কি কোন পর্যন্ত বলছিলাম ঘটনা? আচ্ছা মেয়ে আসতেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং আলহামদুলিল্লাহ উত্তর হয়েছে। এইভাবে একের পর হুমকির কারণে ওনারা বাড়ি ছেড়ে করে 2 মাস দূরে ছিল। পরে যখন ওরা ফিরে আসে, মেয়ে যখন ঠান্ডা হয়ে গেছে আর কান্নাকাটি করে না, ওনারা তো ভাই পেটে দেয়, আসতে হয়েছে আবার। কারণ একজন গার্মেন্টস এর শ্রমিকের মর্যাদা কতটুকু আছে? গার্মেন্টস এর আসল শ্রমিকের মর্যাদা তৈরি দিতে পারে না, পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চাচ্ছে। আসল যারা শ্রমিক তাদের অধিকারের নামে খবর নাই, আর যারা পতিতা তাদের অধিকার নিয়ে ব্যস্ত। দেখেন জায়গা পতিতাদের অধিকার দিলে জায়গায় জায়গায় পতিতাদের হবে। আমার বোনের মতো আশামণিদেরকে ধরে ধরে ওখানে নিয়ে বলবে একটা পতিতা, তাই এটা হচ্ছে। কারণ বামপন্থীরা আশামণিকে পতিতা হিসেবে তাদের পেজে লিখতেছে, চকলেটের বিনিময়ে যেহেতু হয়েছে তাহলে পারিশ্রমিক দিতে, সে একটা পতিতা বলে। নাউজুবিল্লাহ। এই বামপন্থীদেরকে আমরা ছাড়বো না, এটা মুসলিম বন্ধ। আমাদের বোনকে যারা পতিতা বলে প্রেম দিয়েছ, তোমাদের প্রত্যেকটা আইডিকে শনাক্ত করে রাখা হবে, প্রত্যেকের আইডেন্টিফাই করা হবে, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ যদি আইনের আওতায় নিয়ে না আসে, পুলিশকে জনতার আইনের আওতায় নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ। জনতা হইল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তোদের গণতন্ত্র অনুযায়ীও সেই হিসাবে জনতার আদালতে আসলে ইসলাম অনুযায়ী তোদের বিচারটা হবে। তার আগে তোরা তোদের রাস্তা দেখ, তোরা কি করবি। তো এখন আশামণিকে আপনার যখন দ্বিতীয়বার আনা হইল, ওই সময় থেকেই যখন হট্টগোলটা লাগলো, তখন থেকে মামলা আনিস জানছে, তখন থেকে মামলাটা প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আমার বোনকে ওরা ফরেন্সিকের নামে ভিতরে রেখে আমাদের কথা বলতে দিচ্ছে না, আর একের পর এক মিথ্যা তথ্য বানাচ্ছে। মেয়েটা আমাকে বলেছে হুজুর আমাকে চাপ দিয়েছে আমি যেন বলি যে আমি কি পালাই গেছি, 2 বার এর আগে কি স্বেচ্ছায় পালাইছি, স্বেচ্ছায় ফিরে আইছি, এটার জন্য কোর্টে নিয়ে আমাকে চাপ দিচ্ছে। মেয়েটা আমাকে বলছে আমি যেন বলি ওর সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক ছিল। তখন আমি বলছি প্রেমের সম্পর্ক আসলেই ছিল, সত্য বল। ও বলছে না।
আমি ধরে নিলাম আমি একজন আলেম হিসেবে, ও হয়তো বলতে লজ্জা পাচ্ছে, চকলেট খাওয়াইছে, বিস্কুট খাইছে, ছোট মানুষ, কিছু না কিছু ফিলিংস আসতেই পারে, অসম্ভব কিছু না, অসম্ভব কিছু। ওই ফিলিংসটাকে যদি তোমরা প্রেম ধরে নাও, ওইটাকে যদি প্রেম ধরে নাও, আর এই কারণে যদি সে বিচার না পায়, তাহলে 13 বছরের মেয়ে বিয়ে করতে দাও না কেন? 13 বছরের মেয়ের কনসেন্ট যদি গ্রহণযোগ্য হয়, তাহলে যদি বিয়ের সময় তো মেয়ের কনসেন্ট থাকে, মেয়ের বাপের কনসেপ্ট থাকে, দাদার কনসেপ্ট থাকে, 14 গোষ্ঠীর কনসেপ্ট থাকে, তো পুরো সমাজবাসীর কনসেন্টে যেটা হয় সেই কনসেন্ট গ্রহণযোগ্য না। কিন্তু হিন্দু যদি নিয়ে ধর্ষণ করে, আর যেহেতু মেলায় যাচ্ছিল, ওই মেলায় যাওয়াটাকেই যদি কনসেন্ট হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে এই বিচার ব্যবস্থা কি, এই পুলিশকে কি সঠিকভাবে তারা আইনি প্রক্রিয়া এগোচ্ছে বলা যাবে, নাকি তারা প্রহসন করছে? এবং করেছে কোথায়? পুলিশের ভেরিফাইড পেজ থেকে বলছে যেটা প্রেম ঘটিত বিষয় তেমন কিছু না। এবং কি হয়েছে? আরো 2বার সে পালাইছে। তো আমি বলেছি প্রেম হইলেও হইতে পারে, আমি অস্বীকার করবো না, স্বীকারও করবো না, কিন্তু পালাইতে গেলে একটা ডকুমেন্ট থাকবে, বাড়িওয়ালা জানবে, মা জানবে, বাপ জানবে। এইবার যেমন জিডি হয়েছে, এর আগেও 2বার থানে কি হবে? তো আমরা অনেক তদন্ত করেছি, তার মা বলেছে না, বাপ বলেছে না, বাড়িওয়ালা বলেছে না, আত্মীয় সবাই বলেছে কি না, এরকম কোন ঘটনা ইতিপূর্বে ঘটে নাই, এইবারই প্রথম হয়েছে। আর যেই দিন ঘটনা হয়েছে ওই দিনই কি থানায় জিডি হয়েছে। এরপরে দেখেন তারা ধর্ষকের ব্যাপারে লেখছে যে তারা ধর্ষক নাকি জখমই ছিল। কি ছিল? ধর্ষক জখমই ছিল, অথচ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। যদি জখমই হয়েই থাকে, আচ্ছা ঠিক আছে, দর্শক যদি জখমই হয়েই থাকে, তাহলে তোমরা গ্রেফতার করেছো না জনগণ গ্রেফতার করেছে? জনগণ তো গ্রেফতার করে নাই, পুলিশ যে গ্রেফতার করেছে। তাহলে জখমই বানিয়ে তোমরা বানিয়েছো। তাহলে দেখো যে দর্শক পালাচ্ছিল তাকে ধরতে গিয়ে জখমই হয়েছে, এটা লেখো। যদি তোমরা ধরতে গিয়ে থাকো, সে উষ্ঠাকায় পড়ে গিয়ে থাকে, কোন আঘাত লেগেও থাকে, আমরা দেখি নাই আঘাত, আমরা দেখি নাই, আমরা কোনো মেডিকেল সার্টিফিকেটও পাইনি দর্শকের যে আঘাত ছিল, তারপরে তোমরা বলছো। তাহলে এখন কিভাবে আঘাত এটা কেন লেখো নাই? তার মানে ঝাল মে কুছ কালা হ্যায়, এটা তাই আমরা যারা মেয়ের পাশে দাঁড়াচ্ছি আমাদের উপর চাপাতে চায় যে এরাই জখমই করছে। অথচ আপনারা দেখছেন আমি সবসময় লাইভে থাকি, কেন অনেকে বিরক্ত হয়? লাইভে থাকার কারণে হলো যাতে আমরা মব না করলেও মবের অভিযোগ দিবে এরা, এই জন্য সবসময় লাইভে থাকি। বিরক্ত হলে ব্লক করে দেন আমারে, কিন্তু আমি আমার নিরাপত্তার জন্য থাকি। কালকে যে ঘটনাটা ওখানে ঘটছে, কি করতো এটাকে? মব বানাইতো, কি বানাইতো না, ভিডিও না থাকলে মব বানাই দিত, চেষ্টাও করছিল। তো যাই হোক, এই প্রশাসনগুলোর কারণে আমি আরো অনেক তথ্য আছে। 8 পৃষ্ঠার মিথ্যা কথা, ডক্টর ভাই কথা বলবে, এই জন্য আমি কথা পারবো না। 8 পৃষ্ঠার কি? আমার ওস্তাদে মোহতারাম তিনি আমাকে বলতেন, আতর রহমান 5 টাকার মিথ্যা কথা কিনে নিয়ে আসো। আমি বলতাম যে 5 টাকার মিথ্যা কথা মানে কি? বলছে পেপার, পত্রিকা কিনে নিয়ে আসো। আগে জনগণ এর মধ্যে কোন দুষ্কৃতিকারী মিথ্যা প্রচার করলে সাংবাদিকদের দায়িত্ব ছিল সত্য উদ্ঘাটন করা। এখন সাংবাদিকরা মিথ্যা প্রচার করে, জনগণ কি করে? আগে আমরা সাধারণ মানুষ বেআইনি কাজ করলে পুলিশের দায়িত্ব ছিল আইন শিখানো, এখন পুলিশ বেআইনি কাজ করে, আমরা ওদের কি শিখাই? তাহলে ওই পোশাকটা আমাদের দেওয়া দরকার। ডিসি অফিসে বলেছি, বলতে দেখেন আপনি কি বলবো, আমাদের তো প্রায় সবই এইখান থেকে উঠে আসতেছে, এই দেশেরই তো মানুষ, এর বাদ দিয়ে ওরে নিবো, আমি কেন এর বাদ দিয়ে ওরে নেবেন কেন? এদের ভালো চোখে পারেন না? আপনারা তো আসেন না, নেন আমাকে, আপনি নেন আমাকে, দেখেন দেখে যে আপনার বিচার আমাকে বসতে দেন, এই গাজীপুর 2 দিনের মধ্যে চেঞ্জ করে দেবো, বসান আমার ওখানে, বসাবেন না তো? বলছে আপনারা আসেন না কেন? আমি তো আমার যে সার্টিফিকেট দাওরাই হাদিস, ওটা মোলা দিছে হাসিনা, ওটার তো কোনো গেজেটের কিছু নাই, আছে দিয়ে দেখেন তো আমরা কি করি। শুধু গাজীপুর না, পুরো বাংলাদেশকে 1 সপ্তাহের মধ্যে ঠিক করে দেবো। 1 সপ্তাহ বললাম, 1 সপ্তাহ। এই যে টাকাই আছি, কোনো বিশৃঙ্খলা হয়েছে? শুধু চোখ দিয়ে কন্ট্রোল করতেছি তোদেরকে, কথা বোঝো নাই? তাহলে যদি আমাদেরকে পাওয়ার আসে, কন্ট্রোলটা কিভাবে হবে? বাংলাদেশের ধর্ষণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে ইনশাআল্লাহ, প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে, যদি তৌহিদি জনতা ক্ষমতায় যায়। তবে সেটা কখনো গণতান্ত্রিক পর্যায়ে সম্ভব না, আল্লাহ জানবো। তো যাই হোক, এই যে পুলিশের 8 পৃষ্ঠার মিথ্যা কথা, এটা জানার জন্য আমি তদন্তকারী আয়োগে ফোন করেছি বারবার, একবার ওই কুলাঙ্গার ফোন ধরে নাই। ওসিকে ফোন করেছি, সে প্রথমবার ধরে আর ধরে নাই, প্রথমবার ধরে আর ধরে নাই, কারণ তখন প্রেস খেয়ে যাচ্ছে কথা। আর ও তদন্তকারী আয়োগ একবার ধরছিল, বলছে একটু পরে আবার কল ব্যাক করতেছি, যেটা আপনারা দেখছেন লাইভে, আর কল ব্যাক করে নাই। আমি দিলেও কি ধরে নাই। তখন বুঝেছি তুমি তো সাপ, সাপুরের কাছে যায় বিন বাজাইতে হবে, যশোরে বসে বিন বাজালে এই সাপ ধরা যাবে। তাই কাছে চলে আসলাম এবং জানায় আসলাম
জানাই আসছি এই জন্য যাতে ওরা ভুল একটু বেশি করে করে, আর যাতে ওদের পাপে ওরা বেশি ডোবে। নাহলে আমি হঠাৎ করে এসা কালিকা করে থানায় উঠতে পারতাম একা একা, আমি ওইভাবে উঠি নাই। জানাই আসছি যাতে অপরাধের পরিধি বাড়ে। তো আমি যখন জানাই আসছি তারা হুড়া করে এর মধ্যে আরো অন্যায় করছে। তো আমি তাকে জিজ্ঞেস করব যে এগুলোর ব্যাপারে আপনি তথ্যগুলো যে দিচ্ছেন ডকুমেন্ট কি, আমার জানার অধিকার আছে না? মেয়ের অভিভাবক, বৈধ অভিভাবক মেয়ের বাপ, রাষ্ট্রীয়ভাবে এবং ইসলামী দৃষ্টিতে মেয়ের বাপ আবার আমার হাতে বায়াত হয়ে আমাকে অভিভাবক বানাইছে। এখন মেয়ের বাপ বলছে হুজুর আপনি যেভাবে বলেন ওইভাবে। মেয়ের বাপ আয়োকে ফোন দিছে, বলতেছে আপনি আসেন আমার হুজুর কথা বলবে। এরপর থেকে ও পলায় থাকে। তো এখন ডকুমেন্ট দিয়ে দিলাম, অনেকগুলো মিথ্যা কথা ওখানে আছে। তো আমি তাকে জিজ্ঞেস করব, আমি আর মেয়ের বাপ থাকতে এক জায়গায় বসে চা খাবো, এটা দাওয়াত দিস থাকে। সে আমাদের চা দাওয়াত গ্রহণ করে না। সে আমাকে চা না খাওয়াইয়া মানে কিছু লোককে ভাতের হোটেলে ডাকে, যাতে তাদেরকে আমার বিরুদ্ধে খেপানো যায়। তো যারা গিয়েছিল ভাতের হোটেলে তারা প্রথমে বুঝতে পারেনি, পরে আমাকে সরি বলছে যে হুজুর আমরা আসলে বুঝতে পারিনি। ওসি সাহেব ডাকছে, গেছি, সে যেভাবে ভাতের আয়োজন করবে আবার আমাদেরকে আপনার বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করবে আমরা আসলে বুঝি নাই। ওসি সাহেব ধরাই দিয়েছিল ফোনটা, বলেন যে বিক্রমপুরী নিয়ে উনি চলে যাক, আপনারা আছেন আপনাদের নিয়ে সমাধান করুন। আমরা সেটাই বলছি, এই আগামাত আমরা জানতাম না, ওনারা সরি বলছে, আল্লাহ ওনাদের ক্ষমা করুন। এটা হতেই পারে, এটা আমাদের দোষ না, এটা ওসির ষড়যন্ত্র। ওসি আলেমদের মধ্যে মানে ডিভাইড করার জন্য এই ষড়যন্ত্র চালিয়েছে। এই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আপনারা কি এটা হতে দেবেন না রুখে দেবেন? তো ওকে আমরা বারবার বসতে চাইছি, সে বসতে রাজি না। তখন আমি খালি খোঁজ নেই ও কি থানায় আছে কিনা। তো আমি থানার দিকে গেলে ও চলে আসে অন্য জায়গায়। ও যখন হাসপাতালে যায়, যখনই সময় আমি যাচ্ছি হাসপাতালে, ও ওখান থেকে আবার বেড়ে চলে আসে। আল্লাহর কি মেহরবানি, অন্য কোনো কাজে আসছি, মেয়ের মা ফোন করছে, হুজুর হুজুর আইছে, ও এখন নিজে চলে যাচ্ছে। মেয়ের মা আমাকে ফোন করছে, ওই সময় আমি সাক্ষাৎকার দিচ্ছিলাম মিডিয়াতে। সাক্ষাৎকার রেখেই আমি চলে গেছি, আমার এই যে জুতা ছিঁড়ে গেছে রেখে, পরে আমি একটু আগে সিলেছি জুতা, এক দৌড়ে আসছি। ও আমাকে দেখে আবার গাইনি বিভাগের ভিতরে ঢুকছে। এখন ওই হাসপাতালে যে মেয়েগুলো আছে এগুলো এত জঘন্য, একটা মেয়ের পাশে দাঁড়ানো উচিত ছিল না? এরা ওই কুলাঙ্গারকে গাইনি বিভাগে ঢুকতে দিচ্ছে, আমাকে ঢুকতে দেবে না। ওর সাথে একটু কথা বলে ঢুকতে, আমাকে ঢুকতে দেয় না। আমি এলাও না, ও এলাও। তার মানে আমরা পুরুষ, ও হলো ট্রান্সজেন্ডার। যেহেতু হারাম খাইতে খাইতে ধ্বজভঙ্গ রোগী হয়ে গেছে, ওর নাক পল্টু শেষ, এই কারণে ও ভিতরে গেলে সমস্যা নাই, যে আমি তো একটা প্রকৃত পুরুষ। আমার দুইজন, আমার মধুর ব্যবসা আছে, নিচে কাটি। তো এই কারণে হয়তো তারা আমাকে যাইতে দেয় না। কেন কেন আমার যেতে দিল না? ও যদি যাইতে পারে, ওদের চরিত্র কি ফুলের মতো পবিত্র? হ্যাঁ, অসংখ্য তৌহিদি জনতা আছে যারা এই দাবি করতে পারে কিন্তু করে না আল্লাহর ভয়ে। আল্লাহ বলেছে তোমরা নিজেদেরকে পবিত্র দাবি করবে না, যতই পবিত্র হও। এই জন্য আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা অপরাধী, আমরা পবিত্র না। তো এখন ও যে দেখা দিল না, টয়লেটে যেয়ে পড়ে যাও। পরে ওখান থেকে যে লুকচুরি গুলো হয়েছে আপনারা দেখছেন না? সে আমাদেরকে এটা গুজব ছাড়া এক্সিট দিয়ে বেরিয়ে গেছে, আসলে সে বেরোয়নি। এটা আমাদের গুজব ছাড়া যাতে ওখান থেকে আমরা চলে আসি। কিন্তু যখনই চলে আসছি পুলিশ প্রটেক্ট করে তাকে আবার আনতে গেছে। বাকি ঘটনা আপনারা